হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র সহ উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে, তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার তোমাদের যে ক বিভাগ ভৌত বিজ্ঞানের 40 নম্বরের পরীক্ষা হবে, ভৌত বিজ্ঞান থেকে 40 নম্বরে, বাকি 30 নম্বর থাকবে জীবন বিজ্ঞান থেকে। ক বিভাগের 1 নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 7টি। প্রথম প্রশ্ন আছে, তোমরা প্রশ্নটি ভালো করে নোট ডাউন করে প্রশ্ন উত্তর ভালো করে নোট ডাউন করে খাতায় লিখে নেবে। আর আজকে যে প্রশ্ন উত্তরটা নিয়ে আলোচনা করছি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্ন উত্তরের এই যে কোশ্চেনগুলো এবং উত্তরগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব বা এই ভিডিওতে শেয়ার করব, এগুলো তোমরা এখন থেকে রেডি করে নিলে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। তো চলো ভিডিওটা শুরু করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 7টি করতে হবে। নিম্নলিখিত মধ্যে কোনটি বলের একক? এখানে পাস্কাল, নিউটন, জুল, ওয়াট। উত্তর হবে নিউটন। একই উষ্ণতা দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে না যদি তাদের ভর সমান হয়, আয়তন সমান হয়, আপেক্ষিক তাপ সমান হয়, না উষ্ণতা সমান হয়। যদি উষ্ণতা সমান হয় তবে তাদের তাপের আদান প্রদান ঘটবে না। এরপরে প্রশ্ন আছে, আলোর প্রতিসরণের সময় আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসৃত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমি শুধু উত্তরের অপশানগুলো বলে দিচ্ছি যাতে ভিডিওটা ছোট হয়। এরপরে প্রশ্ন আছে, জলের নিচে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে? অবতল লেন্সের মতো আচরণ করে। সোডিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23 হলে পরমাণুটিতে নিউট্রন সংখ্যা কত হবে? 12টি। একটি রাসায়নিক বিয়োজন বিক্রিয়ার উদাহরণ হলো CaCO3 থেকে CO প্লাস CO2। এরপর 7 দাগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ? বায়ু, কয়লা, সৌরশক্তি না জল? উত্তর হবে কয়লা। এরপর 2 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি থাকে করতে। প্রথম প্রশ্ন হচ্ছে, বলের প্রভাবে বস্তুর আকৃতি বা গতির পরিবর্তন হতে পারে। শূন্যস্থানের জায়গায় আমি উত্তরটা বলছি বা গতির পরিবর্তন হতে পারে। একই মৌলের বিভিন্ন ভর সংখ্যাযুক্ত পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। 3 নম্বর প্রশ্ন আছে, পরমাণুর কেন্দ্রে ড্যাশ এবং নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। তড়িৎ প্রবাহের ফলে যে তাপের সৃষ্টি হয় তাকে জুল বলে। এরপরে 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের উত্তর 2 নম্বর করে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে, ঘর্ষণ কি? এর 2টি সুবিধা লেখো। ঘর্ষণ হচ্ছে দুটি তলের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে বা থাকার চেষ্টা করে তখন যে বাধা সৃষ্টিকারী বল গতির বিপরীত দিকে কাজ করে তাকে ঘর্ষণ বলে। এর 2টি সুবিধা হচ্ছে, ঘর্ষণের ফলে আমরা হাঁটতে পারি, ঘর্ষণের কারণে কোনো বস্তুকে ধরা বা আঁকড়ে রাখা সম্ভব হয়। এরপর 2 দাগে কোশ্চেন হচ্ছে, তাপ ও উষ্ণতার মধ্যে 2টি পার্থক্য লেখো। তাপ হলো এক প্রকার শক্তি যা বস্তুর অণুগুলির গতিশক্তির সমষ্টি, আর উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা যা নির্দেশ করে বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না নেবে। তাপের একক হলো ক্যালোরি, জুল ইত্যাদি, আর উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন ইত্যাদি। রাসায়নিক সমীকরণের সমতা বিধান কেন প্রয়োজন? রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা প্রয়োজন কারণ এটি ভর সংরক্ষণের সূত্র মেনে চলে। 2 নম্বর হচ্ছে, এই সূত্র অনুসারে কোনো রাসায়নিক বিক্রিয়ার ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই সমীকরণের বাম দিকে বিক্রিয়ক ও ডান দিকে বিক্রিয়াজাত পদার্থ প্রতিটি মৌলের পরমাণু সংখ্যা সমান হওয়া বাধ্যতামূলক। এরপরের প্রশ্ন হচ্ছে, আইসোটোপ ও আইসোবার কাকে বলে? আইসোটোপ হচ্ছে একই মৌলের যেসব পরমাণু পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বিভিন্ন হয় তাদের একে অপরের আইসোটোপ বলে। আর আইসোবার হচ্ছে বিভিন্ন মৌলের যে সব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের একে অপরের আইসোবার বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কোনো পরিবাহী তার কুণ্ডলী এবং তার নিকটে রাখা একটি চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করা হয়
তখন তার কুণ্ডলিতে সাময়িকভাবে একটি তড়িৎচালক বল এবং এর ফলস্বরূপ একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এই ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হয়। এরপরে 4 দাগে যে প্রশ্নগুলো থাকে, নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এই প্রশ্নগুলো 3 নম্বর করে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে পাস্কালের সূত্রটি লেখো। এই নীতির উপর ভিত্তি করে তৈরি হাইড্রোলিক ব্রেক কিভাবে কাজ করে তা সংক্ষেপে লেখো। পাস্কালের সূত্র হচ্ছে আবদ্ধ পাত্রে রাখা স্থির তরলের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ তরলের সব অংশে সমানভাবে এবং লম্বাভাবে সঞ্চালিত হয়। পর হাইড্রোলিক ব্রেকের কার্যনীতি। হাইড্রোলিক ব্রেক পাস্কালের সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। ব্রেক প্যাডেলের সাহায্যে একটি ক্ষুদ্র পিস্টনের বল প্রয়োগ করা হলে প্যাডেলের পায়ের চাপ তেলের মাধ্যমে সমানভাবে 4টি চাকার বৃহৎ পিস্টনগুলিতে সঞ্চালিত হয়। যেহেতু চাপ সমান এবং ক্ষেত্রফল অনেক গুণ বেশি, তাই চাকার পিস্টনগুলিতে অনেক গুণ বেশি বল প্রযুক্ত হয় এবং সহজে ব্রেক কার্যকর হয়। এরপর প্রশ্ন হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র দুটি বিবৃত করো। আলোর প্রতিসরণের সূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও 2 মাধ্যমে বিভেদতলের ওপর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র, যা স্নেলের সূত্র নামে পরিচিত, নির্দিষ্ট 2টি মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায়। পরের প্রশ্ন হচ্ছে আর্কিমিডিসের নীতিটি লেখো। প্লবতা বলতে কি বোঝো? আর্কিমিডিসের নীতি হচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি তার হারানো ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়। আর প্লবতা বলতে তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে নিমজ্জিত করলে বস্তুটি তরল বা গ্যাসীয় পদার্থ থেকে যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকে প্লবতা বা প্লাবতা বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে রাসায়নিক পরিবর্তন ও ভৌতিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য উদাহরণ সহ লেখো। রাসায়নিক পরিবর্তন হচ্ছে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি করা। ভৌত পরিবর্তন হচ্ছে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না। সাধারণত পরিবর্তনটি স্থায়ী ও একমুখী হয়। পরিবর্তনটি সাধারণত অস্থায়ী ও উভমুখী হয় ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হচ্ছে লোহায় মরিচা পড়া আর দুধ থেকে দই তৈরি হওয়া। আর ভৌত পরিবর্তনের পার্থক্য হচ্ছে বরফ গলে জল হওয়া, চিনি জলে দ্রবীভূত হওয়া। এরপরে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি। 5 নম্বরে থাকে, এটি 5 দাগে থাকে, যে কোনো একটি করতে হয়। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে তাপ সঞ্চালনের পরিবহন, পরিচালন ও বিকিরণ পদ্ধতির উদাহরণ সহ আলোচনা করো। কঠিন পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে কণাগুলি স্থান পরিবর্তন না করে শুধুমাত্র কম্পনের মাধ্যমে তাপ সঞ্চালিত হলে তাকে পরিবহন বলে। উদাহরণ, ধাতব চামচ আগুনে গরম করলে তার হাতল গরম হওয়া। আর পরিচালন হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে উষ্ণ কণাগুলির স্থান পরিবর্তন করে শীতল অংশের দিকে যাওয়ার মাধ্যমে তাপ সঞ্চালিত হলে তাকে পরিচালন বলে। উদাহরণ হচ্ছে জল ফোঁটা বা বায়ু প্রবাহের সৃষ্টি। আর বিকিরণ হচ্ছে যে প্রক্রিয়ায় তাপ কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও মাধ্যমকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসা বা জ্বলন্ত উনুন থেকে তাপ অনুভব করা। এরপর খ বিভাগে তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন থাকে, যা 30 নম্বরের প্রশ্ন হয় মোট। ভৌতবিজ্ঞান থেকে 40 আর জীবনবিজ্ঞান থেকে 30, এই নিয়ে টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হয়, 3য় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষা। জীবনবিজ্ঞানের 6 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি থাকে শর্ট নম্বরের এমসিকিউ টাইপ। তার প্রথম প্রশ্ন হচ্ছে একটি জলবাহিত রোগের উদাহরণ হলো টাইফয়েড। ধান চাষের জন্য কোনটি উপযুক্ত সার? উত্তর হবে ইউরিয়া। এটি নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার যা ধানের বৃদ্ধি সহায়ক। এরপরের প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় 3R নীতির মধ্যে আর
কোনটি নির্দেশ করে না? উত্তর হবে রিকভার বা পুনরুদ্ধার করা। এরপরে প্রশ্ন হচ্ছে বনভূমি ধ্বংসের একটি প্রধান কারণ হচ্ছে নির্বিচারে গাছ কাটা। যে রোগগুলি একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়ে তাকে বলে সংক্রামক রোগ। এরপরে জীবনবিজ্ঞান পাঠের 7 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে মাটির উর্বরতা বাড়ানোর জন্য প্রায়শই জমিতে ড্যাশ ফসল চাষ করা হয়। সিম্ব গোত্রীয় ফসল চাষ করা হয়। ম্যালেরিয়া রোগের কারণ হলো প্লাজমোডিয়াম ভাইভক্স নামক একটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। পরিবেশের ক্ষতি করে না এমন একটি বর্জ্য হলো জৈব ভঙ্গুর বর্জ্য। পৃথিবীতে জীববৈচিত্র্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইনসিটু বা স্বস্থানে সংরক্ষণ। এরপর জীবনবিজ্ঞান পাঠের 8 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি 2 নম্বর করে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে জৈব সারের ব্যবহার লেখো, যে কোনো 2টি। এটি মাটির জল ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল ক্ষমতা বাড়ায়। আর 2 নম্বর হচ্ছে এটি মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী করে এবং পরিবেশ দূষণ ঘটায় না। এরপরে প্রশ্ন আছে বায়ুবাহিত রোগ প্রতিরোধের 2টি উপায় লেখো। হাঁচি বা কাশির সময় মুখ বা নাক ঢেকে রাখা, রোগীর সংস্পর্শ এড়িয়ে চলা এবং প্রয়োজন অনুসারে মাস্ক ব্যবহার করা। এরপরে প্রশ্ন হচ্ছে অক্ষয় ও ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদের 2টি পার্থক্য লেখো। অক্ষয় সম্পদ প্রকৃতিতে এর ভাণ্ডার অফুরন্ত, আর ক্ষয়শীল সম্পদের ভাণ্ডার সীমিত। এর উদাহরণ হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো হচ্ছে অক্ষয় সম্পদের উদাহরণ। আর ক্ষয়শীল সম্পদের উদাহরণ হচ্ছে কয়লা, খনিজ তেল। এরপরে প্রশ্ন হচ্ছে HIV কীভাবে ছড়ায়? এই রোগ প্রতিরোধের 2টি উপায় লেখো। এই রোগ ছড়ানোর উপায়গুলি হচ্ছে আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক, আক্রান্ত ব্যক্তির রক্ত বা রক্তজাত পদার্থ গ্রহণ, আক্রান্ত মায়ের থেকে শিশুর শরীরে। এর প্রতিরোধের উপায় হচ্ছে রক্তদান বা রক্ত গ্রহণের সময় কেবল পরীক্ষা করা রক্ত ব্যবহার করা, একবার ব্যবহৃত সিরিঞ্জ বা সূচ পুনরায় ব্যবহার না করা। এরপর প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা। জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রেখে প্রাকৃতিক প্রক্রিয়াগুলিকে যেমন পরাগযোগ, জলচক্র সচল রাখে। আর ভবিষ্যৎ খাদ্য ও ঔষধের উৎস। অসংখ্য উদ্ভিদ প্রাণী এখনও আবিষ্কার হয়নি যা ভবিষ্যতে খাদ্য, ঔষধ বা শিল্পে ব্যবহৃত হতে পারে। জীবনবিজ্ঞান পাঠের 9 দাগে নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3 নম্বরের কোড থাকে, যে কোনো 3টি করতে হয়। রাসায়নিক সারের ব্যবহারের 2টি সুবিধা ও অসুবিধা আলোচনা করো। সুবিধাগুলি হচ্ছে নির্দিষ্ট উপাদানের ঘাটতি দ্রুত পূরণ করা যায়, কম জমিতেও বেশি পরিমাণে ফসল ফলানো সম্ভব হয়। আর অসুবিধা হচ্ছে মাটির উর্বরতা দীর্ঘমেয়াদীভাবে হ্রাস করে, জল ও মাটিকে দূষিত করে, যা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, তোমাদের মতো আরও অন্যান্য স্টুডেন্টের কাছে এই ইনফরমেটিভ ভিডিওটি পৌঁছে যায়। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। এরপরে প্রশ্ন হচ্ছে সংক্রামক রোগ কাকে বলে? টাইফয়েড রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। সংক্রামক রোগ কাকে বলে? যে রোগ কোনো জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া ইত্যাদি দ্বারা আক্রান্ত ব্যক্তি বা প্রাণী থেকে সুস্থ ব্যক্তির শরীরে সরাসরি বা পরোক্ষভাবে ছড়িয়ে পড়ে তাকে সংক্রামক রোগ বলে। টাইফয়েড রোগের কারণ হচ্ছে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া। এর লক্ষণ হচ্ছে দীর্ঘস্থায়ী জ্বর, পেটে ব্যথা, দুর্বলতা এবং চামড়ায় গোলাপি রঙের ছোট ছোট দাগ দেখা দেওয়া। এর প্রতিকারের উপায় হচ্ছে দূষণমুক্ত জল পান করা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা এবং চিকিৎসকের পরামর্শ মতো টিকা নেওয়া ও অ্যান্টিবায়োটিক গ্রহণ করা। এরপরে প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় 3R নীতিটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বর্জ্য ব্যবস্থাপনায় 3R নীতিটি হলো 1 নম্বর হচ্ছে রিডিউস বা হ্রাস করা, বর্জ্যের পরিমাণ কমানো। উদাহরণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার না করা। এরপর রিইউজ পুনর্ব্যবহার করা, কোনো বস্তুকে তার মূল রূপে বা সামান্য পরিবর্তন করে আবার ব্যবহার করা। উদাহরণ ঠান্ডা পানীয়ের বোতল জল রাখার জন্য ব্যবহার করা। এরপর রিসাইকেল বা পুনঃচক্রণ করা, পুরনো বা অব্যবহৃত জিনিসকে প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন দ্রব্য তৈরি করা। উদাহরণ হচ্ছে
পুরনো কাগজ গলিয়ে নতুন কাগজ তৈরি করা বা প্লাস্টিক বর্জ্য থেকে নতুন প্লাস্টিক দ্রব্য তৈরি করা। এর পরের প্রশ্ন হচ্ছে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? বনভূমি সংরক্ষণের জন্য তুমি কি কি পদক্ষেপের কথা বলবে? বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা 1 নম্বর হচ্ছে পরিবেশে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা, 2 নম্বর হচ্ছে বন্যা ও ভূমিক্ষয় রোধ করা, আর 3 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ করা। কি কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে বনভূমি ধ্বংস না হয় সংরক্ষণ করার জন্য? পরিকল্পিত বৃক্ষরোপণ, বনজ সম্পদ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা ও নির্বিচারে গাছ কাটা বন্ধ করা, বনাঞ্চলে আগুন লাগা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া। তো এই ছিল ক্লাস 8-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এখন থেকে এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে রেডি করে নাও, তোমাদের আর পরীক্ষার সময় নতুন করে আর প্রশ্ন উত্তরে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন এবং ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।